কোটা সংস্কারের পক্ষে নীতিগত অবস্থান নিয়েছে সরকার। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে রাজি আছে কর্তৃপক্ষ, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি সরকার, আইনমন্ত্রীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আলাপ করে চলুন আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত জানাচ্ছি আপনাকে। আইনমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী যে বার্তাটা দিলেন, এটাকে কি সংকটের সমাধানে একটা টার্নিং পয়েন্ট বলে মনে করেন? অনেক ধন্যবাদ। দেখেন, দেরিতে হলেও উদ্যোগটা যে নিয়েছে আলোচনার, এটা আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি এটাই পথ হওয়া উচিত। অনেক আগে থেকে এই পথে যাওয়া উচিত ছিল। ওনারা এতদিন বিচারাধীন বিষয়ে কোনো আলোচনা নয় এরকম করে করে সময় ক্ষেপণ করে শেষ পর্যন্ত তো আলোচনায় বসতে রাজি হয়েছেন। মাঝখান থেকে যেটা অনেকগুলো প্রাণ ঝরে গেল, বাংলাদেশ আজকে পুরো দেশটা অস্থিরতায় চলে গেল, সহিংসতায় ভরে গেল দেশটা, এবং একটা অনিশ্চয়তা তৈরি হলো। আমি একই সাথে এই কথাটাও বলবো যেটা যে হাইকোর্টের যে রায় ছিল সেখানে কিন্তু কোথাও আলোচনা না করার কোনো বিধান ছিল না বা নির্দেশনা ছিল না, সুতরাং আলোচনা আগে থেকেই হতে পারত। এখন হিয়ারিংটা এগিয়ে আনার জন্য যে নির্দেশনা অ্যাটর্নি জেনারেলকে দিয়েছেন আইনমন্ত্রী, সেটা আরো আজকে নয় কেন রোববারে, আজকেই তো সেই নির্দেশনা অনুযায়ী তিনি আবেদন করতে পারতেন, তাও মাঝখানে আবার 2টি দিন চলে গেল। এগুলো আমার কাছে মনে হয় যে বিবেচনা প্রসূত নয়, আজকেই হতে পারত। ইভেন মাননীয় প্রধান বিচারপতি তিনি নিজেও হয়তো এরকম একটা উদ্যোগ নিতে পারতেন কিনা আমি জানি না, যে সুমোটো করে হলেও তিনি বিষয়টাকে এগিয়ে নিয়ে আসা। আমি তারপরেও বলবো যে একটা টার্নিং পয়েন্ট তো বটেই, যেহেতু আলোচনার প্রস্তাব সরকারের দিক থেকে গেছে, ওদের দিক থেকে এক ধরনের রেসপন্স সারা আমরা আশা করছি। এবং এটার মাধ্যমেই, কারণ এই আন্দোলনটা এখন শুধু কোটা সংস্কার আন্দোলনে নেই, এর মধ্যে নানা প্রকার শক্তি অপশক্তি ঢুকে গেছে। সুতরাং সেই জায়গা থেকে এটা ঢুকতোই, এটা জেনে শুনেই আগে থেকেই ব্যবস্থা নেওয়াটা জরুরি ছিল সরকারের জন্য। তারপর আমি বলবো, আপনি যে প্রশ্ন করেছেন যে এটি অবশ্যই একটি টার্নিং পয়েন্ট, এটিকে উভয় পক্ষের সব পক্ষের ইতিবাচকভাবে নেওয়া উচিত আলোচনার এই প্রস্তাবকে। এখনকার যে পরিস্থিতি সেই বিবেচনায় এখন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? আর যদি আলোচনার টেবিলে সবাই বসেন সেক্ষেত্রে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? দেখেন, আলোচনার টেবিলে যখন বসবে তখন সংস্কারের ইস্যুটা প্রাধান্য পাবে, হত্যাকাণ্ডের ইস্যুটা প্রাধান্য পাবে, তাদেরও তো আরো কিছু দাবি দাওয়া থাকবে। এগুলো সব ব্যাপারে কি ন্যায্য এবং গঠনমূলক আলোচনা করে আলোচনাটাকে এগিয়ে নিতে হবে। প্রথম যেটা দরকার সেটা হলো আলোচনার মাধ্যমে প্রথমেই যারা আন্দোলন করছেন তাদের সমন্বয়ক যারা আছেন তাদের পক্ষ থেকে একটা আহ্বান রাখা দেশের ছাত্র সমাজের কাছে যে আমরা সরকারের সাথে আলোচনায় আছি, আপাতত এই সহিংসতা আমাদের, এবং তারা যেটা বলেছে নিজেরাই বলেছে যে সহিংসতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ধ্বংসের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং সম্পদ ধ্বংস, জীবন ধ্বংসের এই আলামত বন্ধ করার জন্য হলেও তারা একটা আহ্বান রাখবেন। এটাই প্রথম এই সহিংসতাকে থামিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ হবে সংলাপের পরবর্তী সময়। সংলাপ শুরু হওয়ার সাথে সাথে এই আহ্বানটা আসতে হবে এবং সেটাই দেখবেন আপনি অনেকখানি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে।
যদিও বেশ কিছুদিন ধরে কোটা সংস্কার নিয়ে কথা হচ্ছে, আন্দোলনকারীদের দাবি দেওয়াও এরই মধ্যে সবাই জেনে গেছেন, তারপরেও যেহেতু বিষয়টি এখনও আলোচনার টেবিলে আছে, সেই জায়গা থেকে যদি একটু ব্যাখ্যা করেন যে কোটার প্রচলন হয়েছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, তাহলে কোথায় কনফিউশনটা তৈরি হলো এবং শিক্ষার্থীদের আসলে দাবিটা কি, তারা কোথায় সংস্কারটা চাইছে? তারা সংখ্যার সংস্কার চাচ্ছে। একটা হলো 56% কোটা, তারা মনে করে যে অতিরিক্ত ভাবে আছে। এটাকে আসলে 44% মাত্র মেধা, 56% হলো কোটা, এই ভাবনাটা তাদের ভিতরে ঢুকেছে। যদিও বিসিএস গুলোতে আমরা দেখছি যে মেধার মাধ্যমে বেশি নিয়োগ হচ্ছে, কোটার কথা বলা হলেও কোটা আসলে শেষ পর্যন্ত অনেকগুলো ক্ষেত্রে অপূর্ণ থাকছে। যেমন মুক্তিযোদ্ধা কোটাও তাদের একটা দাবির ব্যাপার আছে যে 30% কেন হবে স্বাধীনতার 53 বছর পরে। তো তাদের কথা আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আপনি শুনতে পারেন, শুনে একটা যৌক্তিক জায়গায়, ন্যায্য জায়গায় বিষয়টাকে নিয়ে আসতে পারেন। সুতরাং 30%-এর জায়গায় 30% থাকবে না, নিচে নিয়ে আসবেন না এর কোনো পরিবর্জন হবে, এটা তাদের একটা ব্যাপার। আমি তো ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস মনে করি, 10% জেলা কোটারও আসলে কোনো প্রয়োজন নেই। এটাও তো শুধু থাকছে, এবং বাংলাদেশে জেলা সমতা বলে একটা বিষয় এসে স্থাপিত হয়েছে। সুতরাং জেলা কোটাটাও কমিয়ে দিলেও তো 46% হয়ে যায়, 46% হয়ে যায়। তারপরে মুক্তিযোদ্ধা কোটা হোক, নারী কোটা হোক, এই বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।